গল্পের শুরুতে আমরা দেখতে পাই আমাদের নায়িকা তিয়া চরম বিপদে পড়েছে। তার ছোট ভাই হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে, কিন্তু অপারেশনের টাকা দেওয়ার মতো কেউই নেই। তিয়া কাঁদো কাঁদো হয়ে তার সৎ মায়ের কাছে গিয়ে হাত জোর করে আকুতি জানায় যাতে তার ভাইয়ের চিকিৎসার টাকাটা অন্তত দেওয়া হয়। কিন্তু পাষাণ সৎ মা পরিষ্কার জানিয়ে দেয়, আমার কাছে এক ফুটো পয়সাও পাবি না। বাধ্য হয়ে তিয়া বলে, ঠিক আছে, তুমি যেখানে বিয়ে দিতে চাইছো আমি তাতেই রাজি, শুধু আমার ভাইটাকে বাঁচাও। তিয়া মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলে আর ঘোড়ায় চড়ে বিয়ের মণ্ডপের দিকে যেতে যেতে সে দর্শকদের উদ্দেশ্যে বলে, আজকে ভাইয়ের জীবনের বিনিময়ে আমি আবারও বউ সাজছি। বিশ্বাস করবেন কিনা জানি না, এটা আমার 4 নাম্বার বিয়ে, কিন্তু প্রতিবারই বিয়ের দিন আমার বর কোনো না কোনোভাবে মরে ভূত হয়ে যায়। এবার তিয়ার বিয়ে হচ্ছে শহরের সবচেয়ে ধনী আর প্রভাবশালী লিন পরিবারের ছেলে চাওয়ের সাথে। কিন্তু তিয়া তখনও জানতো না এই বিশাল ধনকুবের পরিবারে পা রাখাই তার জীবনের সব থেকে বড় ভুল হতে যাচ্ছে। বিয়ের শুরুতে চাওয়ের হিংসুটে সৎমা তার সহকারীকে আড়ালে নির্দেশ দেয়, আজ রাতের মধ্যে তিয়া যেন এই রুম থেকে কোনোভাবেই বেঁচে বের হতে না পারে। এদিকে তিয়া যখন বাসর ঘরে ঢোকে, সে তো চাওকে আগে কখনো দেখেইনি। ঘরে ঢুকেই তিয়ার চোখ কপালে উঠে যায়। চারদিকে খালি টাকা, সোনা আর দামি হিরে জহরত থরে থরে সাজানো। লোভী তিয়া খুশিতে নাচতে নাচতে মনে মনে বলে, যাক বাবা, এবার মনে হয় আমার ভাগ্যের চাকা ঘুরে গেছে। কিন্তু এই আনন্দের স্থায়িত্ব ছিল মাত্র কয়েক সেকেন্ড। কথাটি শেষ করার আগে সে দেখে বিছানায় ধপাস করে ঢলে পড়ে আছে তার বর চাও। লোকটা বেঁচে আছে নাকি মরে গেছে কিছুই বোঝা যাচ্ছে না। তিয়া যখনই ভয়ে আতঙ্কে চিৎকার করতে যাবে, ঠিক তখনই পেছন থেকে কেউ একজন এসে তার মাথায় মারাত্মক এক বাড়ি মারে, আর তিয়ার সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে মাটিতে এলিয়ে পড়ে। যখন তিয়ার জ্ঞান ফেরে, সে দেখে সে চাওয়ের পাশেই শুয়ে আছে। প্রথমে সে চাওকে কোনো ভূত মনে করে ভয় পেয়ে যায়, কিন্তু তিয়া এত সহজে পালানোর পাত্রী না। সে চাওয়ের সুন্দর মুখের দিকে তাকিয়ে আফসোস করে বলে, এত হ্যান্ডসাম একটা ছেলে কিভাবে মারা গেল। ঠিক তখনই তিয়া দেখে চাওয়ের চোখের পাতা নড়ছে। তিয়া আরও ভয় পেয়ে যায় যে এটা তো সত্যি সত্যিই ভূত। নিজের সুরক্ষার জন্য তিয়া একটা ছুরি তুলে চাওয়ের গলায় বসাতে যায়, কিন্তু চাও হুট করে উঠে তিয়ার হাত ধরে ফেলে। তারপর পরম ভালোবাসায় তিয়ার দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, অবশেষে আবার আমাদের দেখা হলো। তিয়া কিছু বুঝে ওঠার আগে চাও তাকে কাছে টেনে নিয়ে কিস করে বসে। ঠিক সেই মুহূর্তে পুরো ঘরে বিকট শব্দে একটা বোমা ফাটে। সাধারণ কোনো মেয়ে হলে নিজের জীবন বাঁচাতে দৌড় মারত, কিন্তু তিয়া সে জীবন বাঁচানোর তোয়াক্কা না করে ঘর থেকে যত পারে সোনা আর গয়না কুড়াতে ব্যস্ত হয়ে পড়ে। চাও যখন দেখে তিয়া কোনো কথাই শুনছে না, সে বাধ্য হয়ে তিয়াকে কোলে তুলে নেয় আর বিপজ্জনক জায়গা থেকে দৌড়ে পালিয়ে যায়। ঠিক 1 সেকেন্ডের ব্যবধানে পুরো ঘরটা পুড়ে ছাই হয়ে যায়। নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে গিয়েও তিয়ার কোনো হুঁশ নেই। সে পেটে হাত দিয়ে আফসোস করতে থাকে, ইস, আর দুটো সোনা যদি তুলে আনতে পারতাম কি এমন ক্ষতি হতো। তারপর মনে মনে ভাবে, চাওয়ের সাথে থাকা মোটেও নিরাপদ নয়। তার নিজের বাড়ির লোকই তাকে মারতে চায়, ওদের চক্করে পড়ে আমি আমার জীবন দিব নাকি। সব হিসেব কষে তিয়া চাওকে সোজাসুজি জানিয়ে দেয়, শোনো ক্যাপ্টেন, আমাদের এই বিয়ে এখানেই শেষ। আমি গয়নার লোভে তোমাকে বিয়ে করেছিলাম, আর সেগুলো যখন হারিয়ে গেছে তোমার সাথে থাকার কোনো মানেই হয় না। গুড বাই। কথাটা বলে তিয়া দৌড় দেয়, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, কয়েক মিনিট যেতে না যেতেই জঙ্গলে তিয়ার পায়ে একটা বিষাক্ত সাপ কামড়ে দেয়। তিয়া যন্ত্রণায় কাতরাতে থাকে। মৃত্যুর খুব কাছাকাছি সে পৌঁছে যায়। ঠিক তখনই দেবদূতের মতো চাও সেখানে ছুটে আসে। বিষ শরীরে ছড়িয়ে পড়ার আগে চাও নিজের মুখ দিয়ে চুষে তিয়ার পায়ের বিষ বের করে আনে। যখন দেখে তিয়া একদম নিস্তেজ হয়ে পড়েছে, তখন চাও তাকে সসম্মানে কোলে তুলে নিজের ভিলায় নিয়ে আসে। ফিরে আসার পর তিয়া লক্ষ্য করে চাওয়ের হাতে একটা ঘড়ি রয়েছে, যার দাম কোটি কোটি টাকা হবে। তিয়ার লোভী চোখ এবার এই ঘড়ির ওপরে গিয়ে পড়ে। সে মনে মনে প্রতিজ্ঞা করে, যেভাবেই হোক এই ঘড়িটা আমাকে হাতিয়ে নিতেই হবে। রাতের বেলা সুইমিং পুলের পাশে তিয়া চাওয়ের সাথে খুবই মিষ্টি মিষ্টি কথা বলতে থাকে। চাওকে ভুলিয়ে ভালিয়ে সুযোগ বুঝে এমন একটা ঘুমের ওষুধ খাইয়ে দেয় যাতে চাও আর সোজা দাঁড়াতে না পারে। চাও ঢুলতে শুরু করলে তিয়া ঝটপট তার হাত থেকে কোটি টাকার ঘড়িটা খুলে নেয়। চুরি করে চম্পট দেওয়ার সময় চাও তাকে আটকানোর চেষ্টা করে। তিয়া রেগে গিয়ে চাওকে একটা ধাক্কা মারে, আর চাও সরাসরি গিয়ে সুইমিং পুলে পানিতে পড়ে যায়। তিয়া পালায়নি, কিন্তু কিছুক্ষণ পরে দেখে চাও পানির নিচ থেকে আর উঠছে না। তিয়ার মনে হঠাৎ একটু দয়া জাগে। সে ভাবতে থাকে, সে আবার মরে গেল না তো, পুলিশ কেসে সে ফেসে যাবে। সে পানিতে নেমে চাওকে খুঁজতে শুরু করে। ঠিক তখনই চাও পানির নিচ থেকে সোজা উঠে আসে, আর একটু দ্বিধা না করে তিয়াকে জড়িয়ে ধরে আবারও কিস করে বসে। চাও খুবই আকুতি জানিয়ে বলে, আমি তোমাকে সত্যিই ভালোবাসি, আমাকে ছেড়ে যেও না। তিয়া এমনিতেই একটু দুষ্টু প্রকৃতির। চাওয়ের এই রোমান্টিক কাণ্ড তার বেশ ভালোই লাগে।
সে মনে মনে বলে, ছেলেটা দেখতে তো একদমই দুর্দান্ত, যখন একটা বিয়ে হয়ে গেছে একটু এনজয় করলে দোষ কি। সে রাতে তারা দুজন খুবই সুন্দর আর রোমান্টিক সময় কাটায়। কিন্তু পরের দিন সকালে চাও চোখ খুলে দেখে তার পাশে তিয়া নেই। সে পাগলের মতো পুরো ঘরে তিয়াকে খুঁজতে শুরু করে দেয়। আর এখানেই ফাঁস হয় এই গল্পের সবচেয়ে বড় রহস্য। গত জন্মেও তিয়া ছিল চাওয়ের প্রথম ভালোবাসা, যার জন্য চাও নিজের সবকিছু উজাড় করে দিতে প্রস্তুত ছিল। কিন্তু বিয়ের দিন এই তিয়ায় চরম বিশ্বাসঘাতকতা করে চাওকে কুপিয়ে কুপিয়ে মেরে ফেলেছিল। এত বড় ধোঁকা খাওয়ার পরেও এই জন্মে এসে চাও তিয়াকে আবারও ভালোবেসে ফেলেছে আর যে কোনো মূল্যে তিয়াকে নিজের কাছেই ধরে রাখতে চায়। পরের দিন তিয়া ঘরে ফিরে দেখে তার জঘন্য সৎমা তার জামা কাপড় সব রাস্তায় ছুঁড়ে ফেলে দিচ্ছে। সৎমার মুখ ভেঙচি দিয়ে বলে, এই ঘরে তোর আর এক সেকেন্ডও জায়গা হবে না, দূর হয়ে যা। তিয়াও কম যায় না, সে সোজা তড়িঘড়ি করে বলে, আমি কোথাও যাচ্ছি না, তোমার ঘাড়ের ওপরে চেপে থাকবো। তিয়ার অপদার্থ বাবা এসে সৎমাকে থামানোর তো দূরের কথা, উল্টো মেয়ে কথা বলছে বলে তিয়াকে কষে একটা থাপ্পড় মেরে বসে। সৎমা হেসে তিয়াকে বিষাক্ত খবরের কথা জানায়, তোর ভাইয়ের জন্য বেশি লাফাচ্ছিস তো। শোন, তোর ভাই যখন হাসপাতালে মারা যাবে তার অঙ্গ প্রত্যঙ্গ দান করার চুক্তিতে আমি অলরেডি সই করে দিয়েছি, ওখান থেকেও আমার কিছু কামাই হবে। তিয়া রাগে গজগজ করে সৎমায়ের চুল ধরে টান দিতেই যাবে, ঠিক তখনই সেখানে একটা গুন্ডা সর্দার এসে হাজির হয়। দেখা যায় তিয়ার অপদার্থ বাবা এই গুন্ডার কাছ থেকে প্রচুর টাকা ঋণ নিয়েছিল, আর ঋণের টাকা শোধ করতে না পেরে নিজের মেয়ে তিয়াকে এই গুন্ডার হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গুন্ডা তিয়াকে টেনে নিয়ে যেতে চাইলে ঠিক সেই চরম মুহূর্তে হিরোর মতো এন্ট্রি নেয় চাও। চাওয়ের সাথে আসা পুলিশ অফিসারেরা তিয়ার বাবা আর সৎমাকে জালিয়াতির মামলায় গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়, কারণ তারা বহু মানুষের সাথে প্রতারণা করেছে। এখানে চাও খুব যত্ন করে বলে, আমার সাথে আমার বাড়িতে চলো, কেউ তোমার গায়ে হাত দিতে পারবে না। কিন্তু তিয়া তো নিজের নীতিতে অটল। সে চাওকে ধন্যবাদ জানিয়ে বলে, ধন্যবাদ ভাই, তবে আমি নিজের পায়ে দাঁড়াতে পছন্দ করি। এই কথা বলে সে চলে যেতে শুরু করে, কিন্তু গুন্ডা সর্দার তিয়াকে আটকে দিয়ে বলে, তুমি যদি চাওয়ের সাথে না যাও তবে তোমার বাবা ঋণের বদলে এই বাড়িটা এখন থেকে আমার। আইনত সব কাগজপত্র আমার কাছে তৈরি। তিয়ার সামনে সব রাস্তা বন্ধ হয়ে যায়। সে বাধ্য হয়ে বিড়ালের মতো মায়াবী মুখ করে চাওয়ের সামনে গিয়ে অভিনয় শুরু করে আর চাওকে জড়িয়ে ধরে বলে, তোমার এই উপকার আমি কিভাবে শোধ করব। চাওয়ের ভিলায় পৌঁছানোর পর তিয়া একটু মদ খেয়ে মাতাল হয়ে যায়। চাও যখন দুপুরের খাবার খাচ্ছিল, তিয়া গিয়ে সরাসরি চাওয়ের কোলে বসে পড়ে। ঠিক সেই মুহূর্তে চাওয়ের অ্যাসিস্ট্যান্ট এসে তাকে একটা ব্ল্যাক ক্রেডিট কার্ড দেয়, যা চাওয়ের ব্লেজারের পকেটে রেখে দেয়। তিয়ার লোভী চোখ চলে যায় সেই দামি কার্ডের উপর। সে মনে মনে প্ল্যান করে যেভাবেই হোক কার্ডটা মারতে হবে। তিয়া চাওয়ের সাথে রোমান্টিক নাটক করতে করতে তাকে ঘরে নিয়ে যায়। চাও কোটটা খুলতে তিয়া বলে, তুমি গিয়ে ফ্রেশ হয়ে একটা শাওয়ার নিয়ে আসো, তোমার জন্য সারপ্রাইজ আছে। বোকা চাও তিয়ার কথা বিশ্বাস করে বাথরুমে চলে যায়। আর তিয়া তড়িঘড়ি করে ক্রেডিট কার্ড তো মারেই, সাথে চাওয়ের ওয়ালেটে থাকা নগদ টাকা পয়সা সব কিছু নিয়ে চম্পট দেয়। শুধু তাই না, তিয়া এই কার্ডের টাকা দিয়ে এক অদ্ভুত কাণ্ড করে বসে। সে চাওয়ের পকেটের পুরো টাকা তো খালি করেই, উল্টো ঘরে থাকা এক প্রবীণ মহিলাকে ভুল বুঝিয়ে চাওয়ের ঘরের বিছানায় শুইয়ে রেখে পালায়। চাও শাওয়ার নিয়ে বের হয়ে বিছানায় অচেনা বৃদ্ধকে দেখে আটকে ওঠে যে, আপনি কে? আপনি আমার রুমে কি করছেন? মহিলাটি ডুলু ডুলু চোখে বলে, তিয়া নামের মেয়েটা সত্যি বলেছিল, তুই তো একদম ননি মাখনের মতো বর। চাও বুঝতে পারে তিয়া তাকে আবারও একটা বড় রকমের বাঁশ দিয়ে কেটে পড়েছে। ঘর থেকে পালিয়ে তিয়া সোজা হাসপাতালে যায় আর ভয়ের সমস্ত জমে থাকা বকেয়া বিল পরিশোধ করে। কিন্তু তিয়ার আসল উদ্দেশ্য ছিল দেশের সব সরকারি হাসপাতালের ডাটাবেজ হ্যাক করা, যাতে সে জানতে পারে তার হারিয়ে যাওয়া ভাইকে ঠিক কোন উদ্দেশ্যে হাসপাতালে রাখা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত তিয়ার হ্যাকিং প্ল্যান ফেল মারে। ঠিক সেই মুহূর্তে টিভিতে এক সংবাদ সম্মেলন প্রচারিত হয়। শহরের প্রখ্যাত ব্যবসায়ী সং ঘোষণা করে যে তাদের কোম্পানির নতুন সফটওয়্যার এখন থেকে পুরো দেশের মেডিকেল সিকিউরিটি সিস্টেম পাহারা দেবে। তিয়া মনে মনে প্ল্যান করে ভয়ের তথ্য পেতে তাকে যে কোনো মূল্যে সঙ্গের কাছাকাছি পৌঁছাতে হবে। ঠিক তখনই সে টিভিতে দেখতে পায় সঙ্গের ঠিক পাশেই দাঁড়িয়ে আছে তার বর চাও। সাংবাদিকদের কথাবার্তা দেখে জানতে পারা যায় চাও নাকি লিন ফ্যামিলির অবৈধ সন্তান। সংবাদ সম্মেলন শেষে চাও যখন লিন পরিবারের মূল ভিলায় ফিরে যায়, তার বাবা তাকে দেখেই হুঙ্কার দিয়ে ওঠে, এখনই হাঁটু গেড়ে মাটিতে বসো। চাও এতদিন ঘর ছেড়ে উধাও ছিল বলেই রটেছে সে নাকি সঙ্গের রাজত্ব কেড়ে নিতে চায় আর পরিবারের সম্পত্তি নিয়ে মারামারি চলছে। তখন সঙ্গের মা তার উপরে খুবই দরদি সাজে। সে চাওয়ের বাবার পা ধরে বলে, ছেলেটা ছোট ভুল করে ফেলেছে, তাকে মাফ করে দাও। চাও কিন্তু ভালো করেই জানে এই মহিলাই কয়েকদিন আগে তাকে খুনের চেষ্টা করেছিল, যাতে তার নিজের ছেলে সং পুরো সম্পত্তির একছত্র মালিক হতে পারে। চাওকে কাবু করতে না পেরে পাষাণ সৎমা একটা নতুন চাল চালে। সে কর্তাকে গিয়ে বলে, আমার মনে হয় চাওয়ের উপরে কোনো জিন পরির আসর পড়েছে, তাই ও এমন করছে। সে এক ভণ্ড তান্ত্রিককে ডেকে আনে।
তান্ত্রিকটা এসে নানা অদ্ভুত নাচ গান আর অঙ্গভঙ্গি করে বলে এই ছেলেটা পরিবারের জন্য অপয়া, এর চিকিৎসা করতে আরও বড় তান্ত্রিক লাগবে। ঠিক সেই মুহূর্তে মুখ ঢাকা এক রহস্যময় মহিলা তান্ত্রিক ঘরে প্রবেশ করে। সে সেই ভণ্ড তান্ত্রিককে ভণ্ড প্রমাণ করে দেয় আর সোজা গিয়ে সৎ মা আর সঙ্গের উপর চড়থাপ্পড় মারতে শুরু করে। চিৎকার করে বলে, তোমরা দুজনই এই পরিবারের আসল অপয়া। ভণ্ড তান্ত্রিক আর সৎমা রেগে গিয়ে ওই মহিলাকে মারতে গেলে চাও এক ঝটকায় মহিলার মুখের মাস্কটা টেনে নেয় আর অবাক হয়ে দেখে সে আর কেউই নয়, সে আমাদের তিয়া। চাও এক মুহূর্ত নষ্ট না করে পরিবারের সবার সামনে তিয়াকে জড়িয়ে ধরে ঘোষণা দেয়, সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি, এ হলো তিয়া, আমার স্ত্রী। চাও তিয়াকে টেনে নিজের ঘরে নিয়ে যায় আর রেগে গিয়ে বলে, তুমি আমাকে আবারও ধোঁকা দিলে কেন? তিয়া মিষ্টি একটা হাসি দিয়ে চাওকে জড়িয়ে ধরে বলে, আহা রাগ করছো কেন? আজ তো তোমাকে এই ভণ্ডদের হাত থেকে বাঁচালাম, হিসেব তো বরাবর হয়ে গেল। তিয়া আবারও চায়ের উপরে তার রূপের জাদুকরি ডালপালা মেলতে শুরু করে যাতে সে চাওয়ের বাড়িতে স্থায়ীভাবে থাকার সুযোগ পায় আর ওই মেডিকেল সিস্টেমের মূল কম্পিউটারটা খুঁজে বের করতে পারে। পরদিন সকালে চাও কাজ ফেলে তিয়ার পাশে থাকার জন্য বায়না ধরলে তিয়া তাকে বউকে বাথরুমে পাঠিয়ে দেয়। কিন্তু তিয়া মনে মনে বিশ্বাস করতে পারছিল না যে চাও সত্যিই তাকে ভালোবাসে। সে ভাবছিল চাও হয়তো তাকে নিয়ে জাস্ট খেলছে। বাথরুম থেকে বের হয়ে তিয়ার নিচে গিয়ে একটু পানি খেতে গেলে বাড়ির কাজের মেয়ে তাকে চোর ভেবে পুলিশ আর সিকিউরিটি ডেকে তোলে। আমাদের তিয়াও কি ছাড়া পাত্রী? সে সোজা টেবিল থেকে একটা ধারালো ছুরি তুলে নিয়ে আসে আর সিকিউরিটির দিকে তাকে হুঙ্কার দেয়, যে সামনে আসবে তার ভুঁড়ি কেটে দুভাগ করে দেব। ঠিক সেই মুহূর্তে সেখানে এন্ট্রি নেয় আয়লা। জানা যায় আয়লা ছিল চাওয়ের সাবেক হবু বউ, কিন্তু চাও তিয়াকে বিয়ে করায় এখন আয়লার বিয়ে হতে যাচ্ছে সঙ্গের সাথে। আয়লা তিয়াকে অপমান করার জন্য একটা কাজের মেয়ের পোশাক এনে দিয়ে বলে, সরি, তোমাকে দেওয়ার মতো আমার কাছে অন্য কোনো জামা নেই, সাইজে তো মিলছে না। চালাক তিয়া বুঝে যায় এই আয়লা হলো লিন পরিবারের পুরনো লোক। ও নিশ্চয়ই জানে মেডিকেল সার্ভার কম্পিউটারটা কোথায় রাখা আছে। তিয়া কথা চলে আয়লাকে মিষ্টি মিষ্টি ফাঁদে ফেলে জেনে নেয় কম্পিউটারটি এই বাড়ির একটি গোপন রুমে লক করা আছে। কাজের মেয়ের পোশাকটাকেই তিয়া নিজের ছদ্মবেশ বানিয়ে নেয়। সে ঝাড়ু পোছা দেওয়ার বাহানায় সোজা সেই গোপন ঘরের দিকে রওনা হয় যাতে কেউ সন্দেহ না করে। কিন্তু কপাল খারাপ, দরজায় হাত দিতে তাকে ধরে ফেলে লিন পরিবারের প্রধান ম্যানেজার আর সেই খিটখিটে সৎমা। ধরা পড়ার পরও তিয়া বিন্দুমাত্র বিচলিত না হয়ে একটা নিষ্পাপ মুখে বলে, মাফ করবেন, বাড়িটা এত বড় যে ঘর চিনতে ভুল করে ফেলেছি। সৎমা মুখ ভেঙচি বলে, আমার সাথে চালাকি করবে না। আর শোনো, এই ঘরের লক খোলার জন্য কর্তামশাই সং আর চাওয়ের ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট লাগে। তোমার মতো উটকো মেয়ে জীবনে চেষ্টা করলেও এই দরজা খুলতে পারবে না। এরপর সৎমা ম্যানেজারকে আদেশ দেয়, এই কাজের মেয়ের পোশাক পরা চোরটাকে ভালো করে তল্লাশি করো, কিছু চুরি করেছে কিনা দেখো। কথাটা তিয়ার গায়ে মারাত্মকভাবে লেগে যায়। সে রেগে গিয়ে টেবিলের উপরে থাকা চাওয়ের করা ওষুধটা তুলে নিয়ে সৎমায়ের দিকে ছুঁড়ে মারতে যায়। ম্যানেজার তড়িঘড়ি করে সৎমায়ের সামনে এসে দাঁড়ালে ওষুধটা পুরো ম্যানেজারের গায়ে গিয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে তিয়ার প্রখর তীক্ষ্ণ চোখ দুটো এক মারাত্মক রহস্য ধরে ফেলে। সৎমা আর এই বয়স্ক ম্যানেজারের চোখাচোখি আর বডি ল্যাঙ্গুয়েজ দেখে তিয়া বুঝে যায় এই দুজনের মধ্যে মারাত্মক কোনো গোপন অবৈধ সম্পর্ক চলছে, যা দিয়ে এরা পুরো লিন পরিবারকে বোকা বানিয়ে রেখেছে। তিয়া মনে মনে বাঁকা হেসে ওদের দিকে এক অদ্ভুত নজরে তাকিয়ে সেখান থেকে চলে যায়। এরপর তিয়া চাওয়ের জন্য নতুন ওষুধ আনতে যায়। ওষুধ নিয়ে চাওয়ের রুমে ঢুকে তিয়া শুরু করে আসল খেলা। সে চাওয়ের কাছে গিয়ে মিষ্টি মিষ্টি আদুরে গলায় কথা বলতে বলতে ইচ্ছে করেই ওষুধটা চাওয়ের জামায় ফেলে দেয়। তারপর বলে, সরি, দাঁড়াও, তোমার শার্টটা খুলে ধুয়ে দিচ্ছি। কিন্তু এটা তো ছিল তিয়ার শুকনো মাস্টার প্ল্যান। শার্টটা ধোয়ার বাহানায় শার্টের পকেটে থাকা চাওয়ের মোবাইল ফোনটা হাতিয়ে নেয় তিয়া। চাওয়ের ফোন থেকে ফিঙ্গারপ্রিন্টের ছাপ কপি করে সে একটা নকল ফিঙ্গারপ্রিন্ট ক্লোন বানিয়ে ফেলে, যা দিয়ে ওই গোপন ডাটাবেজ ঘরের লক খোলা যাবে। এদিকে রাতে ঘুমানোর সময় চাও স্বপ্নে দেখে তার আগের জন্মে সেই ভয়ঙ্কর রূপ, কিভাবে বিয়ের দিন তিয়া তার বুকে ছুরি চালিয়ে তাকে মেরে ফেলেছিল। আজকে উঠে ঘুম থেকে জেগে চাও সঙ্গে সঙ্গে তার প্রাইভেট অ্যাসিস্ট্যান্টকে ফোন দিয়ে করার নির্দেশ দেয়, অবিলম্বে হাসপাতালে তিয়ার ভাইয়ের অপারেশনের ব্যবস্থা করো। এখান থেকেই প্রকাশ পায় আসল ঘটনা। হাসপাতাল থেকে তিয়ার ভাইকে গায়েব করার পেছনে অন্য কেউ নয়, খোদ চাও নিজেই ছিল। তবে ভাইকে মারার জন্য নয়, বরং শত্রু পরিবারের হাত থেকে তিয়ার ভাইকে নিরাপদে রেখে চিকিৎসা করানোর জন্যই চাও এই কাজটা করেছিল। এদিকে গভীর রাতে তিয়া নকল ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সেই লক করা ডাটাবেজ রুমে ঢুকে পড়ে, কিন্তু পুরো সিস্টেম হ্যাক করেও সেখানে সে তার ভাইয়ের কোনো তথ্য পায় না। হতাশ হয়ে তিয়া যখন নিজের ঘরে ফেরে তখন দেখে চাও দরজার সামনে দাঁড়িয়ে আছে। চাওয়ের চোখে ভয়, আশঙ্কা আর তীব্র ভালোবাসার এক অদ্ভুত ছাপ। সে তিয়াকে কাছে টেনে এনে চেপে ধরে ফিসফিস করে জিজ্ঞাসা করে, তুমি কি আবার আমাকে ছেড়ে চলে যাওয়ার ধান্দা করছো?
তিয়া ভালো করেই জানে তার ভাইয়ের কোনো খোঁজ মেলেনি, তাই এই মুহূর্তে চাওকে চটকালে চলবে না। সে চাওয়ের গলায় হাত দিয়ে ডুলুডুলু চোখে বলে, কি যে বলো না, তোমাকে ছেড়ে আমি কোথায় যাব। আর এরপরেই তাদের দুজনের মধ্যে শুরু হয়ে যায় তুমুল রোম্যান্স আর মিষ্টি মিষ্টি ভালোবাসা। পরের দিন সকালে তিয়া ঘুম থেকে উঠে দেখে চাও পাশে নেই। তখনই একটা কাজের মেয়ে তিয়ার জন্য একটা চোখ ধাঁধানো পোশাক এনে বলে, ম্যাডাম আপনাকে এটা পরে 5 মিনিটের মধ্যে নিচে নাস্তার টেবিলে নামতে বলেছেন। তিয়ার নিজের কোনো পোশাক না থাকায় বাধ্য হয়ে তাকে ওই খোলামেলা ড্রেসটাই পরতে হয়। নিচে নামতেই সৎমা সবার সামনে তিয়াকে চরম অপমান করে বলে, দেখেছো কাণ্ড, ধনকুবের ছেলেদের পটানোর জন্য মেয়েটা কেমন শরীর দেখিয়ে জামা পরে এসেছে। সৎমা ইচ্ছে করে তিয়াকে ছোট করার জন্য এই ড্রেসটা দিয়েছিল, কিন্তু তিয়াকে মুখ বুজে সহ্য করার মেয়ে। সে সোজা সৎমায়ের কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে, আমার দিকে আঙ্গুল তোলার আগে নিজের আর ওই ম্যানেজারের সম্পর্কের দিকে নজর দাও। তিয়ার এই এক কথায় সৎমায়ের মুখটা একদম চুপ হয়ে যায়। টেবিলে সবাই খেতে বসলে সৎমা তিয়াকে আটকে দিয়ে বলে, তুমি এই টেবিলে বসার যোগ্য নও। কর্তামশাই এখনও তোমাকে চাওয়ের বউ হিসেবে মেনে নেননি। যদি লিন পরিবারে থাকতে চাও তবে নাস্তার থালাটা হাতে নিয়ে হাঁটু গেড়ে মাটিতে বসে থাকো। কর্তা এলে ওনার পায়ে ধরে খাবার তুলে দাও। তিয়া রাগে কাঁপতে থাকে। সৎমায়ের চুল ছিঁড়ে নেওয়ার ইচ্ছে হলেও ভাইয়ের কথা ভেবে নিজেকে সে সামলে নেয়। সে গরম খাবারের থালাটা হাতে নিয়ে হাঁটু গেড়ে মাটিতে বসে অপেক্ষা করতে থাকে। ঠিক তখনই ঘরের কর্তা মানে চাওয়ের বাবা সেখানে আসেন। তিয়া যখনই থালাটা ওনার দিকে বাড়াতে যায়, অতিরিক্ত গরমের কারণে কাচের থালাটা বিকট শব্দে ফেটে মাটিতে পুরো খাবার ছড়িয়ে যায়। কর্তামশাই তো রেগে আগুন, আর সৎমা সুযোগ বুঝে আবারও নাটক শুরু করে, তিয়া মেয়েটা তো চাওকে ভালোবাসে, তাই ওকে দিয়ে আপনার মন জয় করানোর চেষ্টা করছিলাম, আমারই ভুল হয়েছে। তিয়া এখানে আর কিছু না বলে মনে মনে সৎমা আর লিন পরিবারকে গালি দিতে দিতে কিচেনের দিকে চলে যায়। তো কিচেনে গিয়ে তিয়া হাত ধোয়ার সময় সেখানে আয়লা আসে। তিয়ার হাত পুড়ে গেছে দেখে আয়লা একটু মলম লাগিয়ে দেয় আর বলে, আজ রাতে শহরের সব বড় বড় ধনকুবেদের নিয়ে একটা নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে চাও সহ শহরের নামি দামি সবাই থাকবে। তোমার জন্য একটা ইনভাইটেশন কার্ড পাঠানো হয়েছে, তৈরি থেকো। রাতের বেলা তিয়া সেজে গুজে সেই রাজকীয় নিলাম সেন্টারে পৌঁছায়, কিন্তু গেটের সিকিউরিটি গার্ডরা তাকে আটকে দেয়। তিয়া কারণ জিজ্ঞেস করতেই গার্ডরা হাসতে হাসতে বলে, ম্যাডাম, এই সামনের দরজা দিয়ে অতিথিরা ভেতরে ঢোকে, আর আপনি তো কোনো অতিথি নন। আজকে নিলামের সবচেয়ে আকর্ষণীয় পণ্য বা সেল তো আপনি নিজেই। তিয়া চমকে উঠে পেছনে ফিরতেই সিকিউরিটি গার্ডেরা পেছন থেকে তার মাথায় সজোরে আঘাত করে। এতে সে জ্ঞান হারিয়ে ফেলে। যখন তিয়ার জ্ঞান ফেরে তখন সে দেখে তাকে একটা খোলা মঞ্চের উপরে দাঁড় করিয়ে রাখা হয়েছে, আর তার চারপাশে কোটিপতি পুরুষেরা দাম হাঁকাচ্ছে। আর দর্শকের সারিতে বসে আছে খোদ চাও, তারই সৎ বোনের পাশে বসে মদের গ্লাসে চুমুক দিচ্ছে আর তিয়াকে বিক্রি হতে দেখছে। আসলে তার সৎমা আর সুজির প্ল্যানেই তিয়াকে আজ বিক্রি করা হচ্ছে। আর চাও ইচ্ছা করে নিজের চোখ দিয়ে তিয়াকে কষ্ট দেওয়ার জন্য সুজিকে সাথে করে নিয়ে এসেছে, কারণ চাওয়ের মনে আগের জন্মের ক্ষোভ আর বদলা নেওয়ার ইচ্ছেটা এখনও পুরোপুরি মুছে যায়নি। কিন্তু তিয়া তো আর সাধারণ মেয়ে নয়। সে যখনই দেখে চাও তাকে কষ্ট দেওয়ার জন্য চেষ্টা করছে, তিয়া সোজা যে লোকটা তাকে সর্বোচ্চ দামে কিনে নিয়েছে তার গলার সাথে জড়িয়ে ধরে চরম কায়দায় ফ্লার্ট করা শুরু করে দেয়। চাওয়ের চোখের সামনে তাকে লোকটাকে গালে চুমু দেওয়ার ভঙ্গি করে বলে, চলো না বেবি, আমরা আমাদের প্রাইভেট রুমে গিয়ে একটু এনজয় করি। চাওয়ের চোখে তখন হিংসা আর রাগের আগুন জ্বলতে শুরু করে দেয়। ওদিকে তিয়া যখন এই নতুন খদ্দেরের সাথে হোটেল রুমে ঢোকে, রুমের দরজা বন্ধ হতে তিয়া তার আসল রূপে ফিরে আসে। সে টেবিল থেকে একটা ভারী ফুলদানি হাতে নিয়ে লোকটার মাথার উপরে ধরে হুঙ্কার দেয়, খবরদার এক পা এগোলে মাথা মগজ এক করে দেব। ঠিক সেই মুহূর্তে ঘরের দরজা ভেঙে রাগে অন্ধ হয়ে ভেতরে ঢুকে চাও। তিয়া চাওকে দেখেই মুহূর্তেই তার রূপ বদলে ফেলে, বিড়ালের মতো আদুরে গলায় বলে, ও মাই বেবি, তুমি এসে গেছো। আমি তো জানতাম তুমি আমাকে পরীক্ষা করার জন্য এসব করেছো। দেখো, আমি কিন্তু কাউকে আমার গায়ে হাত দিতে দেইনি। চাওয়ের ভেতরে প্রতিশোধের আগুন তিয়ার এক নিমিষের মিষ্টি কথায় বরফের মতো গলে জল হয়ে যায়। সে নিজেকে ধরে রাখতে পারে না, আর তাদের শুরু হয়ে যায় রোম্যান্স। পরের দিন সকালে তিয়া মনে মনে সিদ্ধান্ত নেয়, যে করেই হোক এই চাওয়ের ছায়া থেকে তাকে পালাতে হবে, কারণ লিন ফ্যামিলির ডাটাবেজে তার হারিয়ে যাওয়া ভাইয়ের কোনো তথ্যই সে পায়নি। তিয়া যখন ব্যাগ গুছিয়ে চম্পট দেওয়ার প্ল্যান করছে, ঠিক সেই মুহূর্তে দরজার নিচ দিয়ে এক অচেনা ব্যক্তি একটা গোপন খাম দেয়। তিয়া খামটা খুলে দেখে ভেতরে তার ভাইয়ের একটা ছবি আর সাথে একটা রক্তহীন করা চিঠি। যদি নিজের ভাইয়ের জীবন বাঁচাতে চাও তাহলে অনতিবিলম্বে চাওকে বিষ খাইয়ে শেষ করে দাও। তিয়ার কাছে চাওয়ের কোনো বিশেষ মূল্য ছিল না, সে চাওকে শুধুমাত্র নিজের স্বার্থের জন্যই ব্যবহার করছিল। তাই ভাইয়ের জীবন বাঁচাতে সে এক সেকেন্ডও দ্বিধা করে না। সে সোজাসুজি চাওয়ের প্রেসক্রিপশনের ওষুধে প্রাণঘাতী বিষ মিশিয়ে দেয়।
চাও ঘরে এলে তিয়া খুব আদর করে নিজের হাতে সেই ওষুধ খাইয়ে দেয়। ওষুধ পেটে যেতেই চাও মুখ থুবড়ে মাটিতে পড়ে যায়। মুখ দিয়ে ফেনা বের হতে থাকে আর চোখের সামনে সে নিস্তেজ হয়ে পড়ে যায়। কিন্তু হিরো কি আর এত সহজে মরে? কিছুক্ষণ পরেই জানা যায় তিয়া চাওকে কোনো বিষ দেয়নি, দিয়েছিল কড়া ঘুমের ওষুধ। তিয়ার শক্ত বরফ মনটা শেষ মুহূর্তে গলে গিয়েছিল। নিজের অজান্তেই সে চাওকে মারতে পারেনি। চাও সুস্থ হয়ে উঠতেই তিয়া সুযোগ বুঝে লিন ভিলা ছেড়ে দূরে এক বারে গিয়ে আশ্রয় নেয়। কয়েকদিন পর তিয়া বারে বসে মদ খাচ্ছিল আর আশেপাশের কিছু মেয়ে তার পেছনে নানা কটু কথা বলছে। তিয়া তো ঝগড়া করার পাত্রী নয়। সে বাঁকা হেসে ওদের দিকে তাকিয়ে এমন এক নজর দেয় যে তাদের মুখটা বন্ধ হয়ে যায়। ঠিক তখনই চাও ছদ্মবেশে ওয়েটার সেজে তিয়ার সামনে ড্রিঙ্কস নিয়ে হাজির হয়। চাও তিয়াকে অভিমানের সুরে বলে, তুমি কেন বারবার আমার কাছ থেকে পালিয়ে যাও? তিয়া একদম বোকা চোর সেজে বলে, আপনি কে ভাই? আমি তো আপনাকে চিনি না। চাও রেগে গিয়ে এক টানে তিয়াকে কাছে টেনে এনে সবার সামনে জোর করে কিস করে বসে। তিয়া তখন কান্নার নাটক করে বলে, আসলে আমি ভাবতাম আমি তোমার যোগ্য নই, তাই দূরে সরে গেছি। তিয়া আসলে আবারও নাটক করছিল, কারণ তাকে যে কোনো মূল্যে লিনভিলায় ফিরতে হবে, যাতে সে খুঁজে বের করতে পারে ভাইয়ের ছবি আর ওই বিষাক্ত চিঠিটা কে পাঠিয়েছিল। পরের দিন তিয়া চাওয়ের সাথে আবারও লিনভিলায় ফিরে আসে আর সে ড্রয়িং রুমে গিয়ে দেখে এক চরম হাস্যকর দৃশ্য। তিয়ার সৎবোন সুজি হাঁটু গেড়ে বসে চাওয়ের বাপের সামনে নাস্তার থালা ধরে আছে। সৎমা চাওয়ের বাবাকে পটাচ্ছিল, কর্তামশাই সুজি কত বিনয়ী দেখেছ, চাওকে এই অশুভ তিয়ার বদলে সুজির সাথে বিয়ে দিয়ে দাও। ঠিক তখনই রাজকীয় ভঙ্গিতে তিয়াকে কোলে তুলে ঘরে ঢুকে চাও সুজিকে উদ্দেশ্য করে এক চরম অপমানজনক কথা বলে, সুজি তুমি যদি ভেবে থাকো তোমাকে নিলামে নিয়ে গিয়েছে বলে তোমার উপরে আমার কোনো টান আছে, তবে তুমি ভুল স্বর্গে বাস করছো। আমার মনে আর অন্তরে শুধু তিয়াই আছে। আমার ঘরের সামনে থেকে তোমার এই মুখটাকে সরাও। তিয়াও কম যায় না। সে সুজির দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি দিয়ে চাওকে বলে, ও মাই বিউটিফুল বর, আমাকে ঘরে নিয়ে চলো না, কাল রাতের মদের হ্যাংওভারটা এখনো কাটেনি। সুজি রাগে হিংসায় জ্বলে পুড়ে মরতে থাকে। বিকেলের দিকে তিয়া নিজেই চাওয়ের জন্য ভালোবেসে রান্না করে খাবার নিয়ে আসে। চাও তো এখানে তিয়ার হাতে রান্না করা খাবার পেয়ে পুরো থালা সাফ করে ফেলে। কিন্তু খাওয়ার কিছুক্ষণ পরেই ঘটে আসল বিপত্তি। চাও যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মুখ দিয়ে গলগল করে রক্ত বমি করতে শুরু করে দেয় আর মাটিতে ঢলে পড়ে। জরুরি ভিত্তিতে চাওকে হাসপাতালে নেওয়া হয়। ডাক্তাররা আইসিইউ থেকে বের হয়ে জানায় চাওয়ের শরীরে স্লো পয়জন দেওয়া হয়েছে। আর এই সুযোগে সৎমায়ের বিশ্বস্ত সেই বয়স্ক ম্যানেজার সঙ্গে সঙ্গে আঙ্গুল তুলে তিয়াকে অভিযুক্ত করে যে, সবাই শুনুন, এই মেয়েটাই নিজ হাতে খাবার বানিয়ে এনেছিল, সে চাওকে বিষ দিয়েছে। পুরো অপরাধ তিয়ার ঘাড়ে এসে পড়ে। চাওয়ের বাবা গর্জে উঠে সৎমাকে আদেশ দেয়, চাও যতক্ষণ না চোখ মিলছে ততক্ষণ এই মেয়েটাকে কড়া পাহারায় আটকে রাখো। চাওয়ের যদি কিছু হয় এটাই হবে তিয়ার জীবনের শেষ দিন। কয়েকদিন পর চাও সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফিরে আসে। তিয়া একটু ঢং করতেই চাও তাকে 5 মিলিয়ন টাকা ট্রান্সফার করে দেয়। আর তখনই সত্য সামনে আসে, চাওকে তিয়া বিষ দেয়নি। লিন পরিবারের বয়স্ক ম্যানেজারই গত 3 মাস ধরে চাওয়ের আয়ুর্বেদিক ওষুধের সাথে অল্প অল্প করে বিষ মিশিয়ে আসছিল। আর এই গোপন তথ্যটি তিয়াই হ্যাক করে বের করেছিল এবং চাওয়ের প্রাণ বাঁচিয়েছিল। তবে চাও ভালো করেই জানে এই কাজের পেছনে ম্যানেজার একা নয়, পেছনে অন্য আরও কারো হাত আছে। চাওয়ের অ্যাসিস্ট্যান্ট ভিডিও ফুটেজ এনে দেখায় তিয়া জেলে গিয়ে গোপনে রিমান্ডে থাকা ওই ম্যানেজারের সাথে দেখা করেছে। অ্যাসিস্ট্যান্ট সন্দেহ করে তিয়াই হয়তো মূল চক্রান্তকারী, কিন্তু আসল ঘটনা হলো তিয়া ম্যানেজারের কাছে গিয়েছিল এটা জানতে ওই চিঠির ছবি আর ভাইয়ের খোঁজ সে জানে কিনা। তিয়া এখানে নিশ্চিত হয় ম্যানেজার এই চিঠি পাঠায়নি। তিয়া যখন জেল থেকে বের হয় সঙ্গে সৎ মা তাকে মাঝ রাস্তায় অপহরণ করে নেয়। সৎ মা তিয়াকে হুমকি দিয়ে বলে, তোর কারণেই আমার বয়স্ক প্রেমিক ম্যানেজার জেলে পৌঁছে মরছে, আজ তোকে গ্যাংস্টার দিয়ে শেষ করব। কিন্তু চালাক তিয়া কথায় কথায় সৎমাকে ফুসলে মূল সত্যিটা তার মুখ থেকে বের করে নেয়। সৎমা অহংকার করে স্বীকার করে নেয় চাওকে চিরতরে সরিয়ে দিয়ে পুরো লিন ফ্যামিলির সম্পত্তি নিজের ছেলে সঙ্গের নামে করতেই সে এসব ষড়যন্ত্র করছে। ঠিক সেই মুহূর্তে সেখানে সং আর চাওয়ের বাবা হাজির হয়। তিয়া তার ফোন থেকে স্পিকার অন করে সৎমায় সেই স্বীকারোক্তি পুরো লিন ফ্যামিলিকে শুনিয়ে দেয়। সং নিজের মাকে বাঁচাতে বলে, বাবা এটা এআই দিয়ে বানানো ভুল ভয়েস। কিন্তু তখন তার বাবা হুঙ্কার দিয়ে বলে, এর বাচ্চা এআই, আমি আমার বউয়ের গলা খুব ভালো করেই চিনি। কর্তামশাই সঙ্গে সঙ্গে সৎমাকে ঘরে বন্দি করার নির্দেশ দিয়ে দেয়। বিপদ কাটার পর তিয়া আবারও চাওয়ের কাছে গিয়ে টাকার জন্য বায়না ধরে। চাও অবাক হয়ে জিজ্ঞাসা করে, এত টাকা তুমি কি করো বলো তো, তোমার কোনো বিপদ হলে আমাকে বলতে পারো। কিন্তু তিয়া মনে মনে ভাবে কাউকে বিশ্বাস করা যাবে না, হয়তো চাও নিজেই আমার ভাইকে লুকিয়ে রেখে নাটক করছে। পরের দিন সকালে চাও তিয়াকে ছেড়ে সোজা ডক্টর হানের কাছে যায়। আর তখনই ফাঁস হয় আরেক শকিং ট্রুথ। চাওয়ের এর আগের জন্মের স্মৃতিগুলোর কারণে সে জানতে পেরেছে আগের জন্মের এই নির্দিষ্ট সময়ে এক সড়ক দুর্ঘটনায় ডক্টর হান মারা গিয়েছিলেন, যার কারণে তিয়ার ভাইয়ের অপারেশন আটকে গিয়েছিল আর ছেলেটা মারা যায়।
চাও ডক্টর হানকে বাঁচাতে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে নিজেকে ঝুঁকিতে ফেলে ডক্টর হানকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। হাসপাতালে গিয়ে জানা যায় তিয়ার ভাইয়ের রক্তের গ্রুপটা মারাত্মক বিরল, কিন্তু ব্যাংকে রক্ত না থাকায় অপারেশন আবারও আটকে যায়। চাওয়ের মনে সন্দেহ জাগে, তার মতো আরও কেউ আছে কি যে পুনর্জন্ম নিয়ে আগের স্মৃতি মনে রেখে এই পরিবারকে ধ্বংস করতে চাইছে? আর সেই লোকটাই কি ড্রাইভারকে দিয়ে ডক্টর হানকে মারতে চেয়েছিল যাতে তার ভাইয়ের অপারেশনটা না হয়? আড়ালে দেখা যায় সঙ্গে ফোনে কারোর সাথে কথা বলছে আর রেগে বলছে, তুই তাকে গাড়ি চাপা দিয়ে মারতে পারলি না কেন? আর সঙ্গে সেই মাস্টার মাইন্ড যে আগের জন্মের সব কিছুই মনে রেখেছে। ডক্টর হান চাওকে চেপে ধরে জিজ্ঞাসা করে, তুমি তো তিয়ার ভাইকে লুকিয়ে রেখেছো, ভালোবাসার মানুষকে এত কষ্ট কেন দিচ্ছ? চাও বিষণ্ণ মুখে জবাব দেয়, আগের জন্মে কেউ একজন সুযোগ বুঝে তিয়ার ভাইকে মেরে ফেলেছিল, আমি ওকে লুকিয়ে রেখেছি শুধু সুরক্ষার জন্যই। তিয়া খুবই সরল, কাউকে বিশ্বাস করে যদি ভাইয়ের ঠিকানা বলে দেয় তাহলে দুশ্মনরা তার ভাইকে মেরে ফেলবে। রাতের বেলা চাও তিয়ার কাছে গিয়ে আবেগঘন চোখে বলে, আমি জানি তুমি আমাকে বিশ্বাস করো না, কিন্তু আমি কথা দিচ্ছি তোমায় নিজের থেকেও বেশি ভালোবাসি। তিয়ার বরফ জমা মন ধীরে ধীরে গলতে শুরু করে, সেও চাওয়ের ভালোবাসায় হাবুডুবু খেতে শুরু করে। পরের দিন সং আর আয়লার বাগদানে রাজকীয় অনুষ্ঠান হয়। পার্টিতে সং পুরো শহরের শিল্পপতিদের সামনে চাওয়ের মৃত মায়ের আঁকা একটা গোপন ছবি বের করে দেখায়। ছবিটা যে ভুয়া তা সং ভালো করেই জানতো, কিন্তু সবাইকে বোঝাতে চেয়েছিল চাওয়ের মা নাকি কাজের মেয়ে। সবাই যখন চাওয়ের মৃত মাকে নিয়ে কটু কথা বলতে শুরু করে, চাও রাগে অন্ধ হয়ে সংকে মারতে যায়। ঠিক তখনই তিয়া মাঝখানে এসে চাওকে আটকে দেয়। তিয়া মিষ্টি করে চাওয়ের কানে ফিসফিস করে বলে, সং ইচ্ছে করেই এই নাটকটা করছে যাতে তুমি পার্টিতে ঝামেলা করো আর কর্তামশাই তোমাকে ত্যায্যপুত্র করে। চাও নিজের রাগ সামলে নেয়। ঠিক সেই সময় লিন পরিবারের কর্তা ডিক্লেয়ার করেন, আমি চাও আর তিয়ার বিয়েতে রাজি। তবে আগের বিয়েটা যেহেতু ঝামেলা ছিল, এবার পুরো মিডিয়ার সামনে জাঁকজমকভাবেই তাদের বিয়ে হবে। শোনার সাথে সাথে চাও আনন্দে তিয়াকে জড়িয়ে ধরে আর তিয়া এখানে মুচকি হেসে সায় দেয়। চাও তিয়াকে শহরের এক নীরব পাহাড়ি এলাকায় নিয়ে যায়। সেখানে তৈরি একটা চমৎকার ভিলা দেখিয়ে বলে, আজ থেকে লিন ফ্যামিলি সব ঝামেলা বাদ, এটাই আমাদের নতুন সংসার। তিয়া চমকে ওঠে, কারণ ছোটবেলায় সে ঠিক যেমন একটা ফ্যান্টাসি ড্রিম হাউসের স্বপ্ন দেখত, এই ভিলাটা হুবহু তেমনই ছিল। আসলে চাও আগের জন্মে তিয়ার কাছ থেকে শুনেছিল যে সে কেমন বাড়ি পছন্দ করে, আর সেই স্মৃতির উপরে ভর করেই সে এই ভিলা বানিয়েছে। কিন্তু শান্তির স্থায়িত্ব তো আর বেশি দিন থাকে না। পরের দিনই সংবাদ মাধ্যমে খবর রটে যায়, লিন কোম্পানির সিস্টেম থেকে নাকি গোপন মেডিকেল ডাটা লিক হয়ে গিয়েছে আর শেয়ার বাজারে ধস নেমেছে। সং দ্রুত ঘরে এসে চাওয়ের বাবার কাছে নালিশ করে, কাজের লোকেরা দেখেছে তিয়াকে এই লক করা সার্ভার রুমে ঢুকতে, আর ও একটা স্পাই চাওকে পটিয়ে সব তথ্য বিক্রি করে দিয়েছে। চাওয়ের বাবা রেগে চাবুক হাতে নিয়ে চাওকে পেটাতে শুরু করে। তিয়া সহ্য করতে না পেরে চাওয়ের সামনে গিয়ে দাঁড়ায় আর নিজের পিঠে চাবুকের আঘাত ছুঁয়ে নেয়। সে চিৎকার করে বলে, চাওয়ের কোনো দোষ নেই, সব আমি করেছি। তখনই চাও শান্ত গলায় বলে, বাবা টিভিটা চালাও। দেখা যায় টিভি চ্যানেলে লিন কোম্পানির শেয়ার দ্বিগুণ দাম বেড়ে গেছে। চাও বাড়ি আসার আগেই সমস্যার সমাধান করে ফেলেছিল, আর আসল অপরাধী ছিল এক কাজের মেয়ে যাকে বাইরের প্রতিপক্ষ কোম্পানি কিনে নিয়েছিল। চাও তিয়ার আঘাতের উপর বরফ ঘষে দিতে দিতে কান্নাকাটি করতে থাকে আর বলে, তুমি কেন আমার জন্য এই আঘাত সইলে? কিন্তু তিয়া মন থেকে চাওয়ের উপরে বিশ্বাস রাখতে পারছিল না। সে সোজা বলে, ভালোবাসার ফালতু নাটক বন্ধ করো, তুমি কিভাবে জানতে আমি হ্যাকিং করতে পারি? চাও নরম গলায় বলে, তুমি বিশ্বাস করো আর না করো, আমি তোমাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি। চাওয়ের এই নিঃস্বার্থ ভালোবাসা দেখে তিয়ার ভেতরে জমাট বাঁধা বরফ আবারও গলতে শুরু করে আর সে সত্যি সত্যি চাওয়ের প্রেমে পড়ে যায়। বিয়ের কেনাকাটা করতে ব্রাইডাল শপে গিয়ে তিয়া যখন সাদা রঙের অপূর্ব ওয়েডিং গাউন পরে বের হয়, চাও শুধু স্তব্ধ হয়ে যায়। চোখের সামনে এমন রূপ দেখে চাও হাঁটু গেড়ে বসে তিয়াকে হীরের আংটি পরিয়ে দেয়। তিয়া মনে মনে ঠিক করে, যা অতীত তা অতীত, আমি চাওকেই নিজের স্বামী হিসেবে গ্রহণ করব। কিন্তু ভাগ্য যে কতটা নির্মম, ব্রাইডাল রুম থেকে বের হওয়ার সময় তিয়ার মোবাইলে আবারও একটা অজানা টেক্সট চলে আসে। একটি হাসপাতালের ঠিকানা, আর সেখানে বলা আছে, তোমার ভাই এখানে আছে, যার কাছে আছে তাকে শেষ করে দাও। তিয়া তড়িঘড়ি করে হাসপাতালে ছুটে গিয়ে দেখে চাও বাইরে দাঁড়িয়ে ডক্টর হানের সাথে কথা বলছে যে, আমার শরীরে সব রক্ত লাগলেও অপারেশনের ব্যবস্থা করো, কিন্তু তিয়ার ভাই যেন সুস্থ থাকে। তিয়া এই কথাটা শুনতে ভুল করে। সে দূর থেকে অপারেশন আর রক্ত শুনে ভেবে নেয় চাও আসলেই তিয়ার ভাইয়ের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করে দেওয়ার চক্রান্ত করছে। আর এতদিনের ভালোবাসা মিথ্যা নাটক ছিল। চোখের পলকে তিয়ার মাথা গরম হয়ে যায়, আর এই কারণে টেবিল থেকে নার্সের একটা ধারালো সার্জিক্যাল ছোট ছুরি নিয়ে সে সোজা চাওয়ের পেটে বসিয়ে দেয়। চাও মাটিতে লুটিয়ে পড়ে আর সে আবারও বলতে থাকে, তিয়া তুমি আবারও।
জরুরি ভিত্তিতে চাওকে আইসিইউতে নেওয়া হয়। টিয়া যখন কাঁদতে কাঁদতে নিজের আত্মহত্যার উদ্দেশ্যে ছুরি গলায় বসাতে যায়, ডক্টর হান তাকে চর মেরে তার হাত থেকে ছুরিটা ফেলে দেয়। ডক্টর হান চিৎকার করে বলে, এই মেয়ে, তুমি কি পাগল নাকি? চাও তোমার ভাইকে সুরক্ষার জন্য এই গোপন বেডে রেখেছিল। ছেলেটার বিরল রক্তের গ্রুপের জন্য চাও নিজের শরীর থেকে কয়েক লিটার রক্ত দিয়ে আজকে তোমার ভাইকে বাঁচিয়েছে, আর তুমি তাকেই মেরে দিলে। টিয়া নিজের ভাইয়ের বেডে গিয়ে দেখে তার ভাই একদম সুস্থভাবে আছে। তখন তার ভাই টিয়াকে বলে, বোন, চাও প্রতিদিন এসে আমার যত্ন নিত আর শুধু তোর কথাই বলতো। টিয়া কান্নায় ভেঙে পড়ে আর তার ভুলটা ভেঙে যায়। কিন্তু যখন আইসিইউতে গিয়ে ক্ষমা চাইতে যাবে, চাও সুস্থ হয়ে চোখ মেলে শীতল গলায় বলে, আমার প্রাণের ঝুঁকি নিয়ে হলেও আমি তোমার ভাইকে বাঁচিয়েছি, তবে আজ আমাদের সম্পর্ক এখানেই শেষ, আমার মুখ আর কখনো দেখবে না। টিয়া নিজেকে ক্ষমা করতে পারছিল না। সে নিজের ভাইকে নিয়ে দূরে গ্রামে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু টিয়া তখনই জানতো না যে এই নাটকের পেছনে মূল চাল ছিল অন্য কেউ। গ্রামে ফিরে এসে টিয়া ভেবেছিল তার ভাই সুস্থ, এবার হয়তো তার জীবনটা তারা শান্তিতে কাটাতে পারবে। কিন্তু তার মন পড়েছিল সেই হাসপাতালের চাওয়ের স্যাঁতসেঁতে আইসিইউ বেডে। একদিন হঠাৎ টিয়া দেখে বাইরে বরফ পড়ছে, ঠিক যেমনটা চাও তাকে হাসপাতালের আইসিইউতে থাকা অবস্থায় বলেছিল। যদি বরফ পড়ে বুঝে নিও, আমি তোমাকে মিথ্যা বলিনি, আমি সত্যিই টাইম ট্রাভেল করে এই জন্মে ফিরে এসেছি। টিয়ার চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। সে বুঝে যায় চাওয়ের প্রতিটি কথা সত্যি ছিল। এদিকে লিন ভিলায় তখন নরক নেমে এসেছে। সঙ্গের পাশার মা জেলে বন্দি থাকা অবস্থা থেকে ছাড়া পেয়ে চোরের মতো রাতে ঘরে ঢুকে ব্যাগ গুছিয়ে পালাচ্ছিল। চাও তাকে হাতে নাতে ধরে ফেলে। তো সৎমা মুখ ভেঙচে চাওকে অভিশাপ দিয়ে বলে, তোর মতো অশুভ ছেলে যেন তোর বাপের মতো পচে মরে যায়। চাও রাগে তার গলা চেপে ধরে, কিন্তু শেষ মুহূর্তে নিজেকে সামলে নিয়ে ছেড়ে দেয় আর বলতে থাকে, তোকে মারলে আমার হাত নোংরা হবে, তুই নিজের কৃতকর্মের সাজা নিজেই পাবি। কিন্তু তার পরের দিনই ঘরে খবর আসে সৎমা নিজের রুমে রহস্যজনকভাবে খুন হয়েছে। छुपा ना सकोगी मैं वो राज हूँ, तुम भुला ना सकोगी वो अंदाज हूँ। गूंजता हूँ जो दिल में तो है